হয়েছে পারুল? আমার মা বলেছে বালি মাটি দিয়ে নাকি পুতুল বানানো যায় না, তাহলে পুতুল ভেঙে যাবে। আমি শুনেছি জঙ্গলে নাকি অনেক ভালো মাটি আছে। চল আমরা জঙ্গলে গিয়ে ভালো মাটি নিয়ে আসি। হ্যাঁ রে পারুল, আমিও তাই শুনেছি। এরপর সবাই কোদাল নিয়ে জঙ্গলে চলে যায় আর টুকি কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকে। আর তখনই টুকি মাটির নিচে রং করা একটি ছোট্ট ঘর দেখতে পায়। পারুল কনক দেখ, মাটির নিচে কত সুন্দর একটা ঘর পড়ে আছে। জঙ্গলে এসে ভালোই হয়েছে, তাই না বল? হ্যাঁ রে টুকি, এখন থেকে এই ঘরে আমরা পুতুল বানিয়ে রাখতে পারবো। এটা হলো পুতুলদের ঘর, এখানে পুতুলরা থাকবে। এবার চল সবাই মাটি নিয়ে পুকুর পাড়ে যাই। পুতুল বানিয়ে তো রোদে শুকাতে হবে, তা না হলে এই ঘরের ভিতরে রাখা যাবে না। এরপর সবাই ঝুড়িতে মাটি নিয়ে পুকুর পাড়ে চলে আসে। আর এভাবেই সারা দিন কেটে বিকেল নেমে আসে। দেখ পারুল কনক, আমাদের পুতুলগুলো শুকিয়ে গেছে। এখন পুতুলগুলো ঘরের ভিতরে তুলে নিয়ে বাড়িতে চলে যাই আর বাড়ির উঠানে বসে খেলা করব। পারুল, ঘরের দরজাটা খুলতো। এরপর পারুল যেই না ছোট খেলনা ঘরটির দরজা খুলে, তখনই ঘরের ভেতর থেকে একটি ডাইনি পরী বেরিয়ে আসে। তোদের অনেক ধন্যবাদ আমাকে বন্দি জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য। এখন আমি স্বাধীনভাবে চলতে পারবো। এখানে কেউ আমাকে বাধা দিতে আসবে না। যাই, আগে সুন্দর একটা রাজপ্রাসাদ তৈরি করি। এরপর ডাইনি পরী সেখান থেকে চলে যায় আর টুনির বাড়ির সামনে গিয়ে জাদু করে টুনির ঘর ভেঙে দেয়। হে কি ডাইনি পরী, তুমি আমার বাড়ি কেন ভাঙলে? আমি তোমার কি এমন ক্ষতি করেছি? আমি তোদের রাজ্যে আমার রাজপ্রাসাদ বানাবো, তাই সব পাখির ঘর বাড়ি ভেঙে দিব। না না ডাইনি পরী, তুমি আমাদের বন কেড়ে নিও না। সবার ঘর বাড়ি এভাবে ভেঙে দিলে আমরা কোথায় যাব? দয়া করে আমার বাড়ি আমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এসব বলে টুনি কাঁদতে থাকে, কিন্তু ডাইনি পরী টুনির কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। আর এভাবে বনের সবার বাড়ি ভাঙতে থাকে। আর এসব দেখে সব পাখিরা চিৎকার করতে থাকে, এই ডাইনি পরী কোথা থেকে এলো? আমাদের সবার বাড়ি যে ভেঙে দিচ্ছে। চলো আমরা সবাই টুনির কাছে যাই, দেখি টুনি কোনো বুদ্ধি দেয় কিনা। হ্যাঁ হ্যাঁ তাই চলো, তাড়াতাড়ি এই ডাইনি পরীকে তাড়িয়ে দিতে হবে। কি টুনি, তোর বাড়িও ভেঙে দিয়েছে ওই ডাইনি পরী? একে একে বনে সবার বাড়ি তো ভেঙে ফেলেছে। টুনি, তুই কিছু একটা বুদ্ধি বের কর, যে বুদ্ধিতে ওই ডাইনি পরীকে বন থেকে তাড়িয়ে দেয়া যাবে। বুদ্ধি পেলে তো আমি তাড়িয়ে দিতাম কাকুলি দিদি, কিন্তু আমি আর কি বুদ্ধি বের করব বলো তো? তবে আমরা একটা কাজ করতে পারি, চলো সবাই পরীর রাজ্যে যাই। ভালো পরীকে সব বললে হয়তো এই ডাইনি পরীকে বন্দি করতে পারে। আরে বাহ পাখিরা, তোরা তো ভালো বুদ্ধি বের করেছিস। একবার পরীরা আমাকে বন্দি করেছিল, আর মাটির নিচে এতদিন খুব কষ্টে ছিলাম আমি। আরো ওই ভালো পরীদের বন্দি করার সুযোগ দেব নাকি? দাঁড়া, আগে তোদের বন্দি করব, আর তারপর ভালো পরীদের শাস্তি দিব। একথা বলে ডাইনি পরী সব পাখিদের খাঁচায় বন্দি করে নিয়ে তার বানানো রাজপ্রাসাদে চলে যায়। আর তখন লুকিয়ে লুকিয়ে টুকি, কনক ও পারুল এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। একে পারুল কনক, ওই ডাইনি পরী তো আমাদের বনে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। এখন আমরা ডাইনির সামনে গেলে আমাদেরকে ধরে নিয়ে যাবে রে। হ্যাঁ রে টুকি, তুই একদম ঠিক বলেছিস। ওই দেখ, ডাইনি পরী তো সবাইকে রাজপ্রাসাদে নিয়ে যাচ্ছে। তার মানে ওই ডাইনি পরী বনে সবার বাড়ি ভেঙে দিয়ে রাজপ্রাসাদ বানিয়েছে। শয়তান ডাইনিকে ঘর থেকে বের করে আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে। এখন যেভাবে হোক ডাইনির হাত থেকে সবাইকে বাঁচাতে হবে। চল লুকিয়ে লুকিয়ে আমরা তান্ত্রিক বাবাকে খুঁজে বের করি। আমাদের বনে তো তান্ত্রিককে কোথাও খুঁজে পেলাম না।
অর্ধেক বুঝি পাশের বনে চলে গেছে, আমরা পাশের বনে যাই। হ্যাঁ টুকি, তাই চল। এরপর আবার তারা পাশের বনের উদ্দেশ্যে উঠতে থাকে আর সবাই নদীর ওপর দিয়ে উড়ে যেতেই ক্লান্ত হয়ে নদীর পানিতে পড়ে যায়। কে কোথায় আছো? আমাদের বাঁচাও, আমরা যে নদীর পানিতে ডুবে যাচ্ছি, বাঁচাও বাঁচাও। চোখে ডাইনি পড়ে তো সবাইকে বন্দি করে রেখেছে, তাহলে আমাদের কে বাঁচাবে? আমরা বুঝি এখানেই মরে যাব। এসব বলে টুকি, পারুল ও কনক নদীর পানিতে হাবুডুবু খেতে থাকে। আর তখনই পরিরাজ্যের ভালো পরি তার জাদু আয়নায় পৃথিবী দেখছিল। এ কি, ছোট পাখিরা তো দেখছি নদীর পানিতে পড়ে গিয়েছে। না, আমাকে এক্ষুনি ওদের বাঁচাতে হবে। ভালো পরে তোমাকে অনেক ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য। তোমরা ছোট পাখি হয়ে একা একা নদীতে গোসল করতে এসেছো কেন? তোমাদের বাবা মাকে নিয়ে আসতে পারোনি? ভালো পরে আমরা তো একা একা নদীতে গোসল করতে আসিনি। তারপর টুকি পরীকে সমস্ত কথা খুলে বলে। আর সব শুনে ভালো পরী তাড়াতাড়ি করে ডাইনি পরীর রাজপ্রাসাদে চলে আসে। একই তুই এখানে, তোকে আবার আমার খবর কে দিল? ও বুঝেছি, এই ছোট্ট পাখিরা তোকে খবর দিয়েছে। তো ভালোই হয়েছে, তোকে কষ্ট করে আর ধরতে যেতে হলো না। এখন তোকেও এখানেই বন্দি করে রাখবো, আর আমি পরিরাজ্য দখল করে নিব। সেই সুযোগ তোকে দিলেই না তুই রাজপ্রাসাদ দখল করবি? এসব বলে পরী তার জাদু শক্তি দিয়ে ডাইনি পরীকে ছোট একটা ঘরে বন্দি করে রাখে আর সবাইকে খাঁচা থেকে মুক্ত করে দেয়। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সবাইকে মুক্ত করার জন্য। কিন্তু তুমি কি করে বুঝলে ডাইনি পরি আমাদের এখানে বন্দি করে রেখেছে? তারপর পরী সবাইকে সব কথা খুলে বলে। এই ডাইনি পরী এক সময় আমাদের পরিরাজ্য ধ্বংস করতে চেয়েছিল, আর আমরা ওকে রং করা একটি ঘরের মধ্যে বন্দি করে জঙ্গলের ভেতরে পুঁতে রেখেছিলাম। কিন্তু ভালো পরে আমরা তো আর জানতাম না যে ওই ঘরের মধ্যে ডাইনি পড়ে আছে, তাই তো ঘরের দরজাটা খুলেছিলাম। এখন থেকে তোমরা কখনো কোথাও কিছু কুড়িয়ে পেলে তা খুলবে না, আগে বড়দের দেখাবে, তারপর খুলবে। বড়রা দেখলেই সব বুঝতে পেরে যাবে যে খোলা যাবে কিনা যাবে না। আচ্ছা ঠিক আছে ভালো পরে, এখন থেকে আমরা তাই করব। ডাইনি পরি তো তোমাদের বাড়ি ভেঙে দিয়েছে, চলো আমি তোমাদের নতুন বাড়ি বানিয়ে দিব। এরপর ভালো পরি সবাইকে নিয়ে বাহিরে চলে আসে আর তার জাদু শক্তি দিয়ে রাজপ্রাসাদ অদৃশ্য করে দেয় আর সবাইকে সুন্দর সুন্দর বাড়ি বানিয়ে দেয় আর তারপর সেখান থেকে চলে যায়। যাক বাবা, সবগুলো হাড়ি বানানো শেষ হয়েছে। শোন রে মা, এই হাড়িটা তুই একটু রোদে শুকাতে দিস, আর আমি এগুলো বিক্রি করতে বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে মা। যাই নদী পাড়ে গিয়ে এই হাড়িটা রোদে শুকাতে দিয়ে আসি। এই কথা বলে টুকি হাড়িগুলো নিয়ে নদীর পাড়ে চলে যায় আর সেখানে গিয়ে সে কনক আর পারুলকে বড়শি দিয়ে মাছ ধরতে দেখতে পায়। একে তোরা বড়শি দিয়ে মাছ ধরছিস? আমিও তোদের সাথে বড়শি দিয়ে মাছ ধরবো। তোরা একটু দাঁড়া, আমি এক্ষুনি বাড়ি থেকে বড়শি নিয়ে আসছি। এই পারুল, চল আমরা এখান থেকে চলে যাই, নয়তো এই কুমোরের মেয়ের সাথে একসাথে বসে মাছ ধরতে হবে। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস। ওর মা তো সারাদিন ময়লা কাটে আর নোংরা মাটি দিয়ে হাড়ি পাতিল বানায়, আর সাথে টুকিও সেই ময়লা হাড়ি স্পর্শ করে। মা বলেছে আমি যেন টুকির সাথে না মিশি, ওর সাথে মিশলে ওর শরীরের সব রোগ জীবাণু আমার শরীরে আসবে। এরপর কনক ও পারুল সেখান থেকে চলে যায়। এদিকে ওদের কথায় কষ্ট পেয়ে টুকি অনেক জোরে জোরে কাঁদতে শুরু করে। আমার মা হাড়ি পাতিল বানার জন্য কেউ আমার সাথে মিশতে চায় না, কিন্তু কেন মিশতে চায় না আমি আজকে মাকে বলবো। মা যেন এই কাজটা ছেড়ে দেয়, তাহলে আর কেউ আমাকে
এভাবে অবহেলা করতে পারবে না। এরপর দেখতে দেখতে বেশ কিছু সময় কেটে যায়। অন্যদিকে টুনিরও হাড়ি বিক্রি করা শেষ হয়ে যায়। মা টুকি, আমাকে এক গ্লাস পানি দে তো, আজকে অনেক গরম পড়েছে, পিপাসায় গলাটা একেবারে শুকিয়ে গেছে। এ নাও মা পানি। মা, ও মা, তুমি এই হাঁড়ি বানানোর কাজটা ছেড়ে দাও। যে কাজের জন্য অন্যদের কাছে অপমানিত হতে হয়, সেই কাজ তুমি করো না মা। এসব তুই কি বলছিস রে মা? আমি যে হাঁড়ি পাতিল বানাই, এতে তো অন্যদের উপকার হয়, কিন্তু তুই আমাকে এ কাজ করতে নিষেধ করছিস কেন বলতো রে মা? এরপর টুকি টুনিকে কনক ও পারুলির সব কথা খুলে বলে। অন্যদের কথায় কান দিতে নেই রে মা, আমরা গরিব পাখি, আমাদের কাজ করে খেতে হবে। তবে শোন, আমাদের সমাজে অনেক পেশারই পাখি বাস করে, আমাদের প্রত্যেক পেশার পাখিকে সম্মান করা উচিত। তুই কখনো কোনো ছোট পেশার পাখিকে অসম্মান করিস না রে মা। আচ্ছা ঠিক আছে মা, আমি প্রত্যেক পেশার পাখিকে সম্মান করব। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর প্রতিদিনের মতো টুনি হাড়ি পাতিল বিক্রি করতে বনের ভিতরে চলে যায় আর বেশ কিছু দূর ঘুরে হাড়ি বিক্রি করে। টুনির অনেক খিদে পেয়ে যায় আর তখনই সে কালুর খাবারের হোটেল দেখতে পায়। আজকে বেশ কয়েকটা হাড়ি বিক্রি হয়েছে, তাই আজকে আমি কালু দাদার হোটেলের বিরিয়ানি খাবো আর আমার মেয়েটার জন্যও নিয়ে যাব। এই কথা বলে টুনি কালুর হোটেলে গিয়ে বসে আর বলে, কালু দাদা, আমাকে এক প্লেট বিরিয়ানি দাও দেখি। ধুর ধুর, এরকম ঘামের গন্ধে কি খাবার খাওয়া যায় নাকি? বুঝি না বাবা, এরকম গরিব খেটে খাওয়া পাখিরাও কেন যে হোটেলে খেতে আসে? এরা তো খেতে আসে না, শুধু অন্যদের খাওয়া নষ্ট করতে আসে। এই কথা বলে তোতা খাবার খাওয়া শেষ না করেই সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে কাকলি ও কনক আসে আর টুনিকে দেখে বলে, কালু, এই কালু, তুমি এই হাড়ি বানানো টুনিকে হোটেলে আসতে দিয়েছো কেন? তুমি জানো না ও সারা দিন কত রকমের নোংরা মাটি স্পর্শ করে? ওর পুরো শরীরে জীবাণুর চিড়িয়াখানা, বুঝলে? তা তো আমি এখন বুঝতে পারছি, ওর জন্য আমার এক ধনী কাস্টমার খাবার না খেয়েই চলে গেছে। এই টুনি, এই এক্ষুনি তুই আমার হোটেল থেকে বের হয়ে যা, আর কখনো তুই আমার হোটেলের দিকে ফিরেও তাকাবি না, এই আমি বলে দিলাম তোকে। কালুর কথায় কষ্ট পেয়ে টুনি কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় আর বাড়িতে গিয়ে ব্যাগপত্র গোছাতে থাকে। মা, ও মা, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আর ব্যাগপত্র বা কেন গোছাচ্ছ বলো তো মা? ও মা, বলো না। জীবনে আমাদের মতো পেশার পাখিদের কোনো মূল্য দেয়া হয় না, সেই বনে আমরা আর থাকবো না রে মা। চল রে মা, আমরা এই বন ছেড়ে অন্য কোনো বনে চলে যাই, আর সেখানে নিশ্চয়ই অন্যরা আমার কাজের মূল্য দিবে। এরপর টুনি টুকি বন ছেড়ে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর তারা একটা নদী দেখতে পায় আর নদীর কিনারে এক জলপরীকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এ কি? এটা তো একটা জলপরী, কিন্তু ও এভাবে পড়ে আছে কেন? জলপরী, ও জলপরী, কি হয়েছে তোমার? ওঠো জলপরী, ওঠো। হে কি, জলপরীর শরীরে তো অনেক জ্বর। তুই এখানে থাকতো রে মা, আমি এক্ষুনি জ্বরের ঔষধ নিয়ে আসছি। এরপর টুনি বনের এক ঔষধি গাছের পাতা রস করে এনে জলপরীকে খাইয়ে দেয় আর সাথে সাথে জলপরীর জ্ঞান ফিরে আসে। আর তখনই সে নদীতে লাফ দেয় আর বলে, হে কি, কে তুমি? আর আমি এখানে কি করছি? তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে জলপরী, তোমার শরীরে অনেক জ্বর ছিল আর আমি তোমাকে সুস্থ করে তুলেছি। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আচ্ছা, তোমরা এই জিনিসপত্রগুলো নিয়ে কোথায় যাচ্ছ? আমরা এই বন ছেড়ে চলে যাচ্ছি জলপরী। আমি হাড়ি পাতিল বানাই জন্য এই বনে সবাই আমাকে অবহেলা করে, আমাদের সাথে কেউ মিশতে চায় না, তাই আমরা চলে যাচ্ছি। কষ্ট পেও না টুনি, তুমি দেখবে ওরা ঠিক একদিন তোমার পেশার মূল্য বুঝবে। আর তুমি অন্য বনে যেও না,
তুমি আমার সাথে এই পানিতে থাকবে, কেননা তুমি আমাকে সুস্থ করে তুলেছো, তাই আমি তোমার কাছে চিরঋণী। কিন্তু তুমি তো জলপরীর জন্য নদীতে থাকতে পারো, আর আমরা পাখি হয়ে কিভাবে নদীতে থাকবো বলো তো? আরে তোমার মাথায় তো দেখি অনেক বুদ্ধি। তবে এই দেখো তোমরা কিভাবে পানিতে থাকবে। এই কথা বলে জলপরি তার জাদু শক্তি দিয়ে পানিতে একটা কাঁচা বাঁশের ঘর বানিয়ে দেয়। তোমরা এই ঘরেই থাকবে, আর আজকে থেকে তোমরা আমার বন্ধু। তোমাদের কোনো প্রয়োজন হলে আমাকে স্মরণ করো, আমি তখনই চলে আসব। এই কথা বলে জলপরি পানিতে ডুব দেয়, আর টুনিও তার মেয়ে সেই ঘরে বাস করতে শুরু করে। আর এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েক মাস। বাবা কনক, ঘর থেকে হাঁড়িটা নিয়ে আয় তো, তোর বাবা আসার সময় হয়েছে, এক্ষুনি রান্না বসাতে হবে। আচ্ছা মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই কথা বলে কনক ঘরে যায়, আর ঘর থেকে হাঁড়িটা নিয়ে যেই না কাকুলিকে দিবে, ঠিক তখনই কনকের হাত থেকে হাঁড়িটা মাটিতে পড়ে যায়, আর সাথে সাথে হাঁড়িটা ভেঙে চুরমার হয়ে যায়। এটা তুই কি করলি কনক? সব হাঁড়ি ভাঙতে ভাঙতে একটা মাত্র হাঁড়ি ছিল, সেটাও তুই ভেঙে ফেললি। এখন আমরা ভাত রান্না করব কিভাবে? বনের কোথাও যে কোনো হাঁড়ি পাওয়া যাচ্ছে না। কেন মা, আমাদের বনে হাঁড়ি পাওয়া যাচ্ছে না কেন? আমাদের বনে হাঁড়ি বানানোর মতো কেউ নেই রে বাবা। আমাদের বনে শুধু একজন কুমোর ছিল, আর সে হলো টনি। আর আমরা ওকে অনেক অপমান অবহেলা করেছি। ওর পেশাকে আমরা ছোট মনে করে ওকে ওর পেশার জন্য অসম্মান করেছি, সম্মান দিইনি। এর জন্য হয়তো ও আমাদের বন ছেড়ে চলে গেছে। টনি মাসি চলে গেছে জন্য আমরা মাসির পেশার গুরুত্বটা বুঝতে পারছি, তাই না মা? হ্যাঁ রে বাবা, টনিকে ওর কাজের জন্য অসম্মান করা আমাদের একদমই উচিত হয়নি। এরপর ধীরে ধীরে ওই বনের সবাই টুনির অবদান বুঝতে শুরু করে। এদিকে তারা যে হাড়ি সংকটে পড়েছে তার খবর টুনির কানে পৌঁছে যায়, আর এজন্য টুনি অনেকগুলো হাড়ি বানিয়ে আবারও বনে বিক্রি করতে চলে আসে। আর টুনিকে হাড়ি নিয়ে আসতে দেখে বনের সবাই টুনির কাছে আসে। তুই এসেছিস টুনি, আমরা তোর সাথে খারাপ ব্যবহার করে অন্যায় করেছি, তুই আমাদেরকে মাফ করে দে। এখন থেকে আমরা সব পেশার পাখিকে সম্মান করব, কেননা আমরা বুঝতে পেরেছি বেঁচে থাকতে হলে সব পেশার পাখির অবদান অনেক বেশি। এরপর টুনি আবারও হাড়ি পাতিল বিক্রি করে সংসার চালাতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, আমাদের সমাজে এক নিম্নমানের পেশাকে অবহেলা আর অসম্মান করার পরিণতি কি হতে পারে। আমাদের সমাজে বেঁচে থাকতে হলে সব পেশার পাখিকে সম্মান করতে হবে, কেননা প্রত্যেক পেশার পাখির অবদান তাদের নিজ নিজ জায়গা থেকে গুরুত্বপূর্ণ। তারা যদি তাদের পেশা বন্ধ করে দেয় তাহলে আমরা অনেক সমস্যায় পড়ে যাব। তাই প্রত্যেক পেশার পাখিকে অবহেলা নয়, তাদেরকে সম্মান দেওয়া উচিত, তবেই আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো।